আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আমি আজকে যে বিষয়টি তোমাদের পড়াবো সেটা হচ্ছে ভারতের কৃষি, এগ্রিকালচার ইন ইন্ডিয়া। দেখো, ভারত হলো একটা কৃষি প্রধান দেশ এবং এদেশের প্রায় 65% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। ভারতের অধিকাংশ গ্রামই হচ্ছে কৃষিভিত্তিক। ভারতীয় অর্থনীতির একটা মোটা অংশ এই কৃষি থেকে আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে কৃষি হচ্ছে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। আর কৃষিজাত দ্রব্য বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। শত শত বছর ধরে এই ভারতের এই যে কৃষি ব্যবস্থা একটা ভারতের ঐতিহ্যতে পরিণত হয়েছে। তবে জানতে হবে যে কৃষিকাজ কি, কাকে বলা হয়। কৃষিকাজ, বাংলা যেটাকে কৃষিকাজ বলছি তার ইংরেজি প্রতিশব্দ হলো এগ্রিকালচার। এগ্রিকালচার, এই এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে একটা হলো এগার এবং অপরটি হলো কালচার। এই দুটো কি? এই দুটো ল্যাটিন শব্দ। এটাও ল্যাটিন ওয়ার্ড, এটাও ল্যাটিন ওয়ার্ড। তাহলে এগ্রিকালচার এই শব্দটি এসছে দুটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হলো, এগার শব্দটির অর্থ হলো ভূমি এবং কালচার শব্দের অর্থ হলো কর্ষণ করা, কর্ষণ করা বা চাষ করা। অর্থাৎ ভূমিকে কর্ষণ করা, সেটাকে বলা হচ্ছে, ভূমিকে কর্ষণ করে ফসল উৎপাদন করা, সেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার। তাহলে এগ্রিকালচার দুটো শব্দ থেকে পেলাম, একটা হচ্ছে এগার যার অর্থ হলো ভূমি, কালচার, এবং অপর শব্দ যেটা সেটা হচ্ছে কালচার যার অর্থ হচ্ছে কর্ষণ করা। তাহলে এই যে কৃষিকাজের সঙ্গে ভূমির একটা গভীর সম্পর্ক রয়েছে। ভূমি ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়, তাই এদের মধ্যে তারা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। তাহলে এই যে ভূমি কর্ষণ করে, ব্যুৎপত্তিগত অর্থ কি? এই এগ্রিকালচার শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো ভূমি কর্ষণ করা। অর্থাৎ ভূমি কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদন করাকেই বলা হয় এগ্রিকালচার। তাহলে জমিতে ফসল উৎপাদন করাকে কি বলা হয়? এগ্রিকালচার। কিন্তু বর্তমানে কৃষিকাজের সঙ্গে আরো কয়েকটি অর্থনৈতিক কাজকে এগ্রিকালচারের কৃষিকাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদ ইডব্লিউ জিম্মারম্যানের ভাষায়, মানুষ স্থায়ীভাবে বসবাস করে যখন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে স্বাভাবিক প্রজনন ঘটিয়ে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন তাকে বলা হয় কৃষিকাজ। অর্থাৎ কৃষিকাজ হলো কি? ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য আহরণ, তারপর ডেয়ারি এবং পোল্ট্রি ফার্মিং, রেশম এবং পশম উৎপাদন, বনসৃজন, এগুলো সবই কিন্তু কৃষিকাজের অন্তর্গত। তাহলে উদ্ভিদ এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে স্বাভাবিক প্রজনন ঘটিয়ে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করাটাই কিন্তু কৃষিকাজ। তাহলে শুধুমাত্র কৃষিকাজ মানে ফসল ফলানো নয়, এর সঙ্গে পশুপালন, মৎস্য আহরণ, মধু সংগ্রহ, এগুলো সবই কিন্তু কৃষিকাজের অন্তর্গত। এবার ভারতীয় কৃষির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখে দিয়েছি। সেই বৈশিষ্ট্যগুলো দেখো। প্রথমত কি, ভারতীয় কৃষির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলা হয়? যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজের এবং পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে সেটাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে ভারতীয় কৃষির বেশিরভাগটাই, অধিকাংশই হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত। অর্থাৎ কৃষকরা তাদের নিজের প্রয়োজন মেটানোর জন্য ভারতে কৃষিকাজ করে থাকে এবং নিজের প্রয়োজন মেটানোর পরে যেটা উদ্বৃত্ত থেকে যায় সেটা তারা বিদেশের বাজারে রপ্তানি করে। তাহলে ভারতীয় কৃষির প্রধান উদ্দেশ্য হলো কি? নিজের জীবন ধারণ করা, নিজেদের জীবিকা নির্বাহ করা, অর্থাৎ নিজেদের খাদ্যের চাহিদা মেটানো। অর্থাৎ ভারতীয় কৃষির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তারপরে চলেছে 2 নম্বর, জনসংখ্যার চাপ। আমরা জানি ভারতের জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ভারতের জনসংখ্যা ক্রমবর্ধনশীল। এই যে ক্রমবর্ধনশীল জনসংখ্যার প্রবল চাপে শ্রমের উপর নির্ভর করে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে।
ফলে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম হয়। মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম কেন হয়? যেহেতু এখানে জমির পরিমাণ কম এবং জনসংখ্যার পরিমাণ বেশি। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু আমাদের জমির পরিমাণ কিন্তু বাড়ছে না। জমি যতটা রয়েছে ততটাই আছে, বরং রাস্তাঘাট নির্মাণ, তারপরে তোমার শিল্প কলকারখানা নির্মাণ, এই সমস্ত মাধ্যমে জমি আরো কমে যাচ্ছে। তো এই ক্রমবর্ধনশীল জনসংখ্যার চাপের জন্য মাথাপিছু উৎপাদন, অর্থাৎ একটা জমিতে যে পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে সেই ফসল প্রচুর সংখ্যক জনসাধারণের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তার জন্য বলা হচ্ছে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম। তাছাড়া এটা বিপুল জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করতে হয়। তাহলে ভারতীয় কৃষির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো জনসংখ্যার চাপ। তারপরে 3 নম্বর দেখো, কৃষিতে পশু শক্তির প্রাধান্য। ভারতের কৃষিকাজের বেশিরভাগটাই কি কৃষি শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। সম্প্রতি ভারতের কৃষিকাজে উন্নত কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবুও বর্তমানেও এখনো কৃষি শক্তির প্রাধান্য অনেকাংশে বেশি। আর প্রযুক্তির প্রাধান্য থাকায় বেশি পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যদি আমরা প্রযুক্তির পরিবর্তে যন্ত্রশক্তি ব্যবহার করতে পারি তাহলে কি হবে? খুব দ্রুত আমরা চাষ করতে পারবো, দ্রুত ফসল ফলাতে পারবো। হ্যাঁ, তার এই যে উন্নত প্রযুক্তি বা উন্নত যন্ত্রপাতি আমরা ব্যবহারের মাধ্যমে সেটা ফসল উৎপাদন বৃদ্ধি হতে পারে। কিন্তু ভারতের বেশিরভাগটাই এখনো পশুশক্তির প্রাধান্য দেখতে পাওয়া যায়। তারপরে 4 নম্বর, মৌসুমী বৃষ্টির উপর নির্ভরতা। ভারতীয় কৃষির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। অর্থাৎ ভারতীয় কৃষি অনেকাংশে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়, যার ফলে এই সময় বর্ষাকালে খারিফ শস্য চাষ করা হয়ে থাকে এবং শীতকালে উত্তর ভারতে যে হালকা বৃষ্টিপাত হয় তার প্রভাবে রবি শস্যের চাষ হয়ে থাকে। তাহলে ভারতীয় কৃষিতে মৌসুমী বায়ুর একটা যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে বন্যা এবং অনাবৃষ্টির কারণে খরার সৃষ্টি ভারতীয় কৃষিকে নিয়ন্ত্রণ করছে, ভারতীয় কৃষিতে ব্যাঘাত ঘটাচ্ছে। এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের অসম বন্টন, অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাত সর্বদা সমান হচ্ছে না, কোথাও বেশি হয় কোথাও কম হয়। তো এই মৌসুমী বৃষ্টিপাতের অসম বন্টনটা হচ্ছে, এই অসম বন্টনের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতীয় কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, যেমন আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, এই সমস্ত কৃষি ব্যবস্থাগুলো। তাহলে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে। এবার দেখো জলসেচের ব্যবহার। ভারতের কৃষি আমরা বললাম যে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এবার মৌসুমী বায়ু অনিশ্চয়তার কারণে ভারতের কৃষিতে জলসেচের ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে, বৃদ্ধি পাচ্ছে। ভারতে মোট কৃষি জমির, মোট চাষযোগ্য জমির 46% জমিতে কি রয়েছে? জলসেচের সুবিধা রয়েছে। ভারতের মোট কৃষি চাষযোগ্য জমি 46% জমিতে জলসেচের সুবিধা রয়েছে। এবং ভারতে কূপ, নলকূপ, জলাশয় এবং খাল খননের মাধ্যমে বেশিরভাগ জলসেচ করা হয়। অর্থাৎ ভারতীয় কৃষিতে জলসেচের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর দেখো ক্ষুদ্রাকৃতির জমিজোত। ক্ষুদ্রাকৃতির জমিজোত বলতে বোঝায় যে জমির আয়তন, যে সমস্ত জমিগুলোতে কৃষিকাজ করা হয় সেই সমস্ত জমির আয়তন। অর্থাৎ এই ভারতীয় কৃষিতে জমিজোতগুলোর আয়তন গড়ে 1.6 হেক্টর পর্যন্ত হয়ে থাকে, 1.6 হেক্টর হয়ে থাকে। এটা হচ্ছে ক্ষুদ্র আকৃতি। এই ক্ষুদ্রাকৃতির জমিজোত হওয়ার কারণ কি? এই যে ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা, বংশ পরম্পরায় ভাবে কি করছে? জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, কিন্তু জমির পরিমাণ নির্দিষ্ট রয়েছে। এবার একটা বংশে জনসংখ্যা, একটা পরিবারে জনসংখ্যা ছিল 5 জন, এখন সেটা বেড়ে হয়েছে 7 জন, কিন্তু জমি আমাদের যতটা ছিল ততটাই রয়েছে। তাহলে কি ভাগ? অর্থাৎ দেখো এখানে একটা জমি ছিল, একটা পরিবারের 4 জন বসবাস ছিল, এখানে এখন 6 জন হয়ে গেল। তখন কি হলো? এই জমিটুকু একটা মাথা পিছু মানুষের ব্যক্তিগত জমি ছিল এতটুকু করে, কিন্তু যখন 6টা ভাগ হয়ে গেল
দেখো পরিবারের জনসংখ্যা যখন 6 জন হয়ে গেল, তখন এই জমিটুকুই 6 জনের মধ্যে বিভক্ত হলো। তখন কি হলো, দেখো এই জমির আয়তনগুলো কি হলো, ছোট হয়ে গেল। এই যে বংশ পরম্পরায় ভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে জমির আকার ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। এই জমির আকার ছোট হয়ে যাওয়ার কারণে এর অসুবিধাগুলো কি কি ভোগ করতে হচ্ছে আমাদের। দেখো, এই ক্ষুদ্রাকৃতির জমিজুতের কারণে যে আমরা অসুবিধার সম্মুখীন হই, সেগুলো হচ্ছে যে এই জমিগুলোতে দেখো আগে এই 4টা ভাগ ছিল, এটা এই 4টা, এবার এখন 6টা ভাগ হলো। এই যে জমিতে মধ্যখানে যে আল দেওয়া হলো, এই আলে অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। এবার যখন এই জমির আয়তন ছোট হয়ে গেল, তখন এই ক্ষুদ্রাকৃতির জমিজুতগুলোতে বড় ধরনের বা ভারী কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তখন উৎপাদনের পরিমাণও কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এটাও একটা সমস্যা। আরেকটা সমস্যা কি, এই যে আল দেওয়া হলো, এই আল নিয়ে পরিবারের মধ্যে জনসাধারণ মানে জমির মালিকানা নিয়ে কি থাকে, দ্বন্দ্ব লেগেই থাকে। তাহলে এইগুলো সমস্যা রয়েছে ক্ষুদ্রাকৃতির জমিজুতের। তারপরে রয়েছে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। ভারতীয় কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয়, কিন্তু এই কৃষি শিক্ষার অভাবে কৃষি শ্রমিকরা সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে না। অনিয়ন্ত্রিতভাবে এবং যথেচ্ছভাবে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে উৎপাদন ব্যয় বেশি হচ্ছে, এই খরচ বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদনের পরিমাণও কি হচ্ছে, কমে যাচ্ছে, অর্থাৎ কৃষিতে ব্যাঘাত ঘটছে। তো এটাও একটা ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। তারপরে দেখো খাদ্যশস্যের প্রাধান্য। ভারতীয় কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই যে ভারতের বিপুল জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যা খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারতীয় কৃষি জমির 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কৃষি জমিতে কি হয়, খাদ্যশস্য উৎপাদন করা হয়। কিসের জন্য, এই যে বিপুল জনসংখ্যা খাদ্যের চাহিদা মেটানোর জন্য। আর বাকি যে 1% মানে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, সেই জমিতে অন্যান্য ফসলের চাষ করা হয়ে থাকে। তাহলে এই যে ভারতীয় কৃষির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যশস্যের প্রাধান্য। তারপরে দেখো পশু খাদ্যের অভাব। ভারতীয় কৃষিতে কি হয়, পশু খাদ্য তেমন চাষবাস হয় না। খাবারের উচ্ছিষ্টাংশ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এর জন্য পশু খাদ্যের অভাব দেখা যায়। তার জন্য ভারতীয় কৃষিতে ভারতে মিশ্র কৃষি ব্যবস্থার প্রচলন দেখা যায়। বা মিশ্র কৃষি ব্যবস্থাটা কি, যে আধুনিক এবং বাজারমুখী কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে একসঙ্গে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি পশুপালন করা হয়, তাকে বলা হয় মিশ্র কৃষি। কিন্তু ভারতে মিশ্র কৃষির প্রচলন দেখা যায় না। তার কারণ কি, এখানে পশু খাদ্যের চাষ হয় না, তার জন্যই। তাহলে ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পশু খাদ্যের অভাব। তারপরে দেখো আরেকটা রয়েছে বহুশস্যের উৎপাদন। ভারতের কৃষির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভারতীয় কৃষি হচ্ছে বহুফসলী কৃষি ব্যবস্থা। ভারতে বহু ধরনের শস্য উৎপাদন করা হয়। এই সুবিশাল ভারতবর্ষের জলবায়ু, মাটি এবং বিভিন্ন কৃষিজ ফসলের প্রয়োজনীয়তা এবং খাদ্যাভ্যাসের বৈচিত্র্যতা, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের খাবারের অভ্যস্ত। এই খাদ্যাভ্যাসের বৈচিত্র্যতার কারণে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়। তাহলে কি জলবায়ুগত দিক থেকে, যেখানে ধরো কোনো অঞ্চলের জলবায়ু ধান উৎপাদনের জন্য উপযোগী, আবার কোনো অঞ্চলের জলবায়ু ভুট্টা উৎপাদনের জন্য উপযোগী। তো এই যে জলবায়ুগত বৈচিত্র্য এবং খাদ্যাভ্যাস, আলাদা আলাদা খাদ্যশস্য মানুষ গ্রহণ করে থাকে। এই খাদ্যাভ্যাস জনিত পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন সুবিশাল অঞ্চলে বহু ধরনের শস্য উৎপাদন করা হয়, যেমন ধান, গম, যব, ভুট্টা, তৈলবীজ, সরিষা, ছোলা প্রভৃতি। এবার দেখো আর কি, তাহলে এগুলো এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো হচ্ছে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় কৃষির শ্রেণীবিভাগ। ভারতীয়
কৃষির শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটা কি ধরনের? প্রথমত এটা হচ্ছে কি ব্যবহার অনুসারে, ব্যবহার অনুসারে, ব্যবহার অনুসারে ভারতীয় কৃষিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি খাদ্যশস্য বা খাদ্য ফসল, তারপরে 2 নম্বর তন্তু ফসল, তন্তু ফসল, 3 নম্বর বাগিচা ফসল, ফসল 4 নম্বর অন্যান্য ফসল, অন্যান্য ফসল। তাহলে কি বললাম? ব্যবহার অনুসারে ভারতীয় কৃষিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দেখো খাদ্য ফসল। খাদ্য ফসল কাকে বলে? তাহলে দেখো খাদ্য ফসল যে দানা শস্য উৎপাদন, অর্থাৎ যা দানা শস্যের উৎপাদন, অর্থাৎ যা সরাসরি এবং সরাসরি অথবা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য হিসেবে গ্রহণ করা যায়, তাকে বলা হয় খাদ্যশস্য। তাহলে দানা শস্যের উৎপাদন যা সরাসরি বা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, তাকে বলা হয় খাদ্য ফসল। যেমন খাদ্য ফসলগুলোর মধ্যে রয়েছে যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। এবার তন্তু ফসল, যে সকল ফসল থেকে কি আঁশ কি করা হয়? আঁশ বের করা হয়, আঁশ সংগ্রহ করা হয় এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন ব্যবহার উপকরণ সামগ্রীতে পরিণত করা হয়। অর্থাৎ যে সকল ফসল থেকে তন্তু সংগ্রহ করা হয় এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার করা হয়, তাকে বলা হয় তন্তু ফসল। যেমন পাট, তারপর রয়েছে কার্পাস প্রভৃতি। এবার দেখো বাগিচা ফসল। বাগিচা ফসলটা কি? সাধারণত বাগান করে সারিবদ্ধভাবে ফসল, যেসব ফসলের চাষ করা হয় সেগুলোকে বলা হয় বাগিচা ফসল। যেমন রয়েছে চা, কফি, তারপর রাবার, তারপরে তোমার আনারস, তারপরে আপেল, তারপরে কলা। এগুলো হচ্ছে তার কি বাণিজ্যিকভাবে বাগান তৈরি করে বাণিজ্যিক উদ্দেশ্যে যে সমস্ত ফসলের চাষ করা হয় সারিবদ্ধভাবে, সেগুলোকে বলা হয় বাগিচা ফসল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চা, কফি, রাবার, আপেল, আনারস, কলা প্রভৃতি। এবার অন্যান্য ফসল, এই অন্যান্য ফসল এগুলো কিন্তু অর্থকরী ফসল। এবার অর্থকরী ফসল কাকে বলে? সাধারণত যে সকল ফসল বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা হয় সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। এবার অন্যান্য ফসলগুলোর মধ্যে রয়েছে যেমন হর্টিকালচার বা উদ্যান কৃষি, ইংরেজিতে বলা হয় হর্টিকালচার। এই হর্টিকালচার বা একে বাংলায় কি বলা হয়? উদ্যান কৃষি। তার উদ্যান কৃষিটা কি? এটা অন্যান্য ফসলের অন্তর্গত। উদ্যান কৃষিটা কি? যে আধুনিক এবং উন্নত কৃষি ব্যবস্থায় বাণিজ্যিকভাবে ফল, ফুল এবং শাকসবজির চাষ করা হয়, তাকে বলা হয় উদ্যান কৃষি বা হর্টিকালচার, বা একে ট্রাক ফার্মিংও বলা হয়। কি বলা হয়? ট্রাক ফার্মিং। একে ট্রাক ফার্মিং বলার কারণ কি? এই ট্রাক ফার্মিং বলার কারণ হচ্ছে যে গ্রামাঞ্চলে ফলমূল, শাকসবজি চাষ করা হয় এবং সেগুলো ট্রাকে করে শহরাঞ্চলে প্রেরণ করা হয়। তাহলে কি বললাম যে হর্টিকালচারে ট্রাক ফার্মিং কেন বলা হচ্ছে? যে গ্রামাঞ্চলে ফসল, শাকসবজি, ফুল, ফল উৎপাদন করে সেগুলোকে ট্রাকের মাধ্যমে শহরাঞ্চলে প্রেরণ করা হয়, তার জন্য একে বলা হয় ট্রাক ফার্মিং। তাহলে এবার দেখো এই ট্রাক ফার্মিং এর হর্টিকালচারকে আবার কতগুলো ভাগে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো হর্টিকালচার আমরা বললাম, হর্টিকালচার হচ্ছে অর্থাৎ উদ্যান কৃষি। এই হর্টিকালচারকে 3টি ভাগ রয়েছে। সেই 3টি ভাগ কি দেখো? একটা হলো ওলেরিকালচার। ওলেরিকালচার কাকে বলা হয়?
শাকসবজির চাষ, বাণিজ্যিকভাবে শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার, শাকসবজির চাষ। তারপরে রয়েছে কি ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার। তাহলে এটা কি হবে? বাণিজ্যিকভাবে কিসের চাষ? ফুলের চাষ, ফুলের চাষ করাকে বলা হয় ফ্লোরিকালচার। তারপর আরেকটা রয়েছে পোমাম কালচার, পোমাম কালচার। পোমাম কালচারটা কি? এটা হচ্ছে ফলের চাষ, ফলের চাষ। তাহলে দেখো এখানে যে হর্টিকালচার বললাম, যে বাণিজ্যিকভাবে আধুনিক এবং উন্নত কৃষি ব্যবস্থায় বাণিজ্যিকভাবে ফল, ফুল এবং শাকসবজি চাষ করাকে বলা হয় হর্টিকালচার বা উদ্যান কৃষি বা ট্রাক ফার্মিং। এই ট্রাক ফার্মিং এর তিনটি ভাগ রয়েছে। একটা ওলেরিকালচার বা যেটাকে বলা হয় শাকসবজি চাষকে বলা হয় ওলেরিকালচার, তারপরে ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার এবং ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। এবার দেখো হয়ে গেল অন্যান্য ফসল। এটা আমরা ভাগ করলাম কি অনুযায়ী? ভারতীয় কৃষির শ্রেণীবিভাগের ব্যবহার অনুসারে। এবার আরেকটা ভাগ করব, সেটা হচ্ছে ঋতু অনুসারে। এবার দেখো ঋতু অনুসারে শ্রেণীবিভাগ করব। ঋতু অনুসারে, তাহলে ঋতু অনুসারে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বর রবি শস্য, 2 নম্বর খারিফ শস্য, 3 নম্বর জায়িদ শস্য, জায়িদ শস্য। তাহলে দেখো এখানে আমি যেটা আলোচনা কি, ঋতু অনুসারে ভারতীয় কৃষিকে যে 3টি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে হলো রবি শস্য। এবার প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় সেগুলোকে বলা হয় রবি শস্য। রবি শস্য, এই যে রবি, এই রবি কথার অর্থ কিন্তু, এই রবি কথার অর্থ কিন্তু সূর্য নয়, এটা অর্থ সূর্য নয়। আসলে এই রবি, এটা রবি এটা নয়, এটা হচ্ছে রবি, রবি। এই রবি শব্দটি এসছে অ্যারাবিক শব্দ রবি, অ্যারাবিক শব্দ রবি ও, এটা থেকে, রবিও থেকে, অর্থাৎ রবিও। এর কথার অর্থ হলো কি? বসন্ত, বসন্ত। অর্থাৎ বসন্তকালে যে ফসল কাটা হয় সেই ফসলকে বলা হয় রবি শস্য। এবার এই রবি শস্যের চাষের সময় কখন চাষ করা হয়? রবি শস্য শীতকালে চাষ করা হয়, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে ফসল চাষ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল কাটা হয়। আর উৎপাদিত ফসলগুলির মধ্যে রয়েছে কি কি? রবি শস্য উৎপাদিত ফসলগুলির মধ্যে রয়েছে গম, তারপরে তো জব, সরিষা, তারপরে কি তিসি, ছোলা প্রভৃতি। এগুলো হচ্ছে রবি শস্য। হয়ে গেল রবি শস্য। এবার দেখো খারিফ শস্য। খারিফ শস্য কাকে বলা হয়? তাহলে দেখো সাধারণত কিসের উপর? মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে গ্রীষ্মকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। তাহলে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলের উপর নির্ভর করে ভারতে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে সেই কৃষি ব্যবস্থা বা কৃষিকাজকে বলা হয় খারিফ শস্য। এই খারিফ শস্য চাষের সময় কখন? বর্ষার শুরু হয় বর্ষার শুরুতে, অর্থাৎ জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে শুরু হয় এবং শীতের প্রথমে ফসল কাটা হয়। তাহলে খারিফ শস্যের চাষের সময় হলো জুন জুলাই মাসে ফসল বপন করা হয় এবং অক্টোবর নভেম্বর মাসে ফসল তোলা হয়। এই খারিফ শস্যের মধ্যে রয়েছে কি কি? খারিফ শস্য যেমন ধান, তারপরে পাট, তারপরে রয়েছে তৈলবীজ প্রভৃতি, ভুট্টা প্রভৃতি। এগুলো হচ্ছে তোমার খারিফ শস্য। এবার জায়িদ শস্য। শীতকালের শেষে অর্থাৎ গ্রীষ্মকালের শুরুতে ফসল কি হয়? ফসল চাষ করা হয়
এবং বর্ষার প্রথম দিকে ফসল কাটা হয়, তাকে বলা হয় জায়িদ শস্য। তাহলে এর চাষের সময় কি, এটা হবে ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল বপন করা হয়, আর ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল ফলানো হয়, এবং মে জুন মাসে তাহলে এই চাষের সময়টা হচ্ছে কত তোমার, এটা ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল বপন করা হয়, এবং মে জুন মাসে ফসল তোলা হয়, তাকে বলা হয় জায়িদ শস্য। তাহলে এই জায়িদ শস্য কিছুটা জলসেচের উপর এবং কিছুটা কালবৈশাখী ফলে যে বৃষ্টিপাত হয় তার উপর নির্ভর করে। এবং উৎপাদিত ফসলগুলি হলো আউশ ধান, তারপরে আর কি রয়েছে, তারপরে আউশ ধান, তারপরে বাদাম প্রভৃতি। তাহলে বোঝা গেল জায়িদ শস্য কি। তাহলে এই ঋতু অনুসারে ভারতীয় কৃষিকে আমরা 3টি ভাগে ভাগ করলাম, রবি শস্য, খারিফ শস্য এবং জায়িদ শস্য। এবার দেখো রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য আলোচনা করব। খারিফ রবি। 1 নম্বর কি, খারিফ শস্য গ্রীষ্মকালে চাষ করা হয়, রবি শস্য শীতকালে চাষ করা হয়। খারিফ শস্য জুন জুলাই মাসে ফসল ফলানো হয় এবং অক্টোবর নভেম্বর মাসে ফসল কাটা হয়। আর রবি শস্য অক্টোবর নভেম্বর মাসে ফসল ফলানো হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল ঘরে তোলা হয়। তারপর দেখো খারিফ শস্য নির্ভরশীলতা কি, খারিফ শস্য মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ভারতে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে খারিফ শস্য চাষ করা হয়, খারিফ শস্যের চাষ হয়। আর রবি শস্য সাধারণত কি হয়, জলসেচের উপর নির্ভরশীল। খারিফ শস্য উৎপাদন করতে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, আর রবি শস্য চাষের জন্য 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এবার উৎপাদন ক্ষমতা, খারিফ শস্যের হেক্টর প্রতি উৎপাদন কম, রবি শস্যের হেক্টর প্রতি উৎপাদন বেশি। তারপরে আর কি পার্থক্য রয়েছে, খারিফ শস্যের উদাহরণ হচ্ছে তোমার ধান, পাট প্রভৃতি, আর এটা হচ্ছে গম, জব প্রভৃতি, ছোলা, অনেকগুলো রয়েছে, কৃষি, এগুলো। তাহলে পার্থক্য হয়ে গেল। এবার আরেকটা পার্থক্য রয়েছে, যেটা আমরা বললাম খাদ্য ফসল এবং অর্থকরী ফসল। অর্থকরী ফসল যেমন বললাম যে চা, কফি, রাবার, এগুলো হচ্ছে কি, যে সমস্ত ফসলগুলো সাধারণত কি বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে, রপ্তানির উদ্দেশ্যে চাষ করা হয়, সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। তো খাদ্য ফসল এবং অর্থকরী ফসলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো এখন আলোচনা করব। খাদ্য ফসল আর একটা হলো কি অর্থকরী ফসল। এর মধ্যে পার্থক্যগুলো কি কি? দেখো খাদ্য ফসল উৎপাদন পদ্ধতি, প্রথাগত পার্থক্য হচ্ছে কি খাদ্য ফসল উৎপাদন পদ্ধতি হলো প্রাচীন এবং সহজ, আর অর্থকরী ফসল উৎপাদন পদ্ধতি হলো নবীন এবং বিজ্ঞান ভিত্তিক। তারপরে এই খাদ্যশস্য উৎপাদনে যে ব্যয় হয়, খাদ্য ফসল উৎপাদনে যে ব্যয় হয় সেটা মাঝারি ধরনের ব্যয় হয়, কিন্তু অর্থকরী ফসল উৎপাদনের ব্যয় অনেক বেশি হয়। তারপরে কি খাদ্য ফসলের জমিজটগুলো ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে, কিন্তু অর্থকরী ফসলের জমিজটগুলো বৃহদাকার হয়ে থাকে। তারপরে কি গাছের যে পার্থক্য, গাছগত, মানে খাদ্য ফসল উৎপাদন একবার ফসল উৎপাদনের পরে গাছ মারা যায়, কিন্তু অর্থকরী ফসল একবার বা তার থেকেও বেশি কয়েক বছর ধরে ফসল উৎপাদন হয়। তাহলে এগুলোই পার্থক্য ছিল অর্থকরী ফসল এবং খাদ্য ফসলের মধ্যে।
তাহলে আজকে যে বিষয় যে সেকশনটা পড়ালাম সেটা ভারতীয় কৃষি। তো এই কৃষি ব্যবস্থা তাহলে ভারতীয় কৃষির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এবং ভারতীয় কৃষির যে শ্রেণীবিভাগ, এই বিষয় এই টপিকটা আজকে পড়ালাম। তো এই টপিক সম্পর্কিত, এই বিষয় সম্পর্কিত যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলোকে সমাধান করে দেবো। আর তোমরা তোমাদের যে অনলাইন পরীক্ষাটা হতে চলেছে 20 নম্বরের, সেই পরীক্ষাতে কিন্তু এই আজকের যে আমি যে টপিকটা পড়ালাম সেই টপিকটা কিন্তু থাকবে না এর আগে পর্যন্ত, অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত পরীক্ষা হবে। এই টপিকটা তোমাদের অনলাইন পরীক্ষাতে থাকছে না। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষাটা দাও। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।